সার্জিসকে রিমান্ডে নেন, হাসনাতকে রিমান্ডে নেন, নাহিদকে রিমান্ডে নেন। এদের রিমান্ডে নিছেন বেশ ভালো কথা। এদেরকে মুরগির ডিম দিয়েন না, এদেরকে রাজা হাঁসের ডিম দেওয়া হোক। এনসিপির এক সংগঠককে গ্রেপ্তার করছে সেনাবাহিনী। এদিকে আজ সকালেই ভয়ানক তথ্য ফাঁস হয়। এনসিপি নেতাদের গ্রেপ্তার করে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। সার্জিস, হাসনাত, নাহিদরা আতঙ্কে, সবাই এদের বিরুদ্ধে যাওয়াতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব ধরনের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। কেন করা হয়েছে তাও আপনারা নিশ্চয়ই জানেন। বিএনপিকে সরাসরি না বলে দিল এনসিপি। হাসনাত, সার্জিস, নাহিদ, আক্তার, নাসিরউদ্দিন পাটোয়ারিরা। বিএনপির বিরুদ্ধে হাসনাত, নাহিদদের কঠিন বার্তা। নাসিরউদ্দিন পাটোয়ারির চোখের দিকে তাকান, মনে হয় যে ইয়াবা ট্যাবলেট খাইতে খাইতে নিজের চোখ দুটাকে অন্ধ বানাই ফেলছে। একজন সিনিয়র ভদ্র একজন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কথা বলবে, বাংলাদেশের রাজনীতিতে এমন বেয়াদবের কাম্য নাই, নেট্রকও নয়। এই নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি একটি বক্তব্য দিয়েছেন যে বাবর সাহেব বা তারেক রহমানরা যদি এই 10টা অস্ত্র সামলাইতে না পারেন তাহলে তারা আনলেন কেন? মাঝে মাঝে মনে হয় যে টাইনা ছিঁড়ে ফেলি। ঠিক আছে, আমি বলি মোড়ামুড়ি কইরো না। আমাদের কিন্তু হাতে বাঁশ নেওয়ার অভ্যাস আছে। সাপের মতো মোড়ামুড়ি করলে আমরা সাপকে সোজা বানাবো। আবার ইউনূস শিবিরে ঝড় উঠেছে, একে অপরকে দোষারোপ করছেন, কেউ কেউ তো হুমকি দিচ্ছেন থলের বিড়াল প্রকাশ্যে নিয়ে আসবেন। হঠাৎ করে কি এমন হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আগেও তারা সরকারকে বিরোধিতা করে ডক্টর ইউনূসকে প্রশ্নবিদ্ধ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। সাগরে ভাসিয়ে দিল সার্জিস আলম। সার্জিস আলম ডক্টর ইউনূসকে সরাসরি হুমকি দিচ্ছে। অন্যদিকে এনসিপি সকল নেতাকর্মীরা ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি দেয়। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন সমন্বয়করা কিন্তু ইতিমধ্যে অনেক বাধার সম্মুখীন হচ্ছে। তাদেরকে অনেক জায়গায় গণধুলাই এবং তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছে চাঁদাবাজির দায়ে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, সার্জিস আলম একটি ফেসবুক পোস্ট দেয় ডক্টর ইউনূসের বিরুদ্ধে এবং সেই পোস্টটিকে কেন্দ্র করে সারা দেশের মধ্যে তুলপাড় সৃষ্টি হয়। দর্শক শ্রোতা, অনেক সমন্বয়কের কিন্তু কঠিন শাস্তি হয়, আপনারা দেখেছেন। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সর্বশেষ সার্জিস, হাসনাত, নাহিদ এদের কি হয় এবং ডক্টর ইউনূস এর প্রতিবাদটি কিভাবে কঠিনভাবে নেন, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেশের সকল আপডেট এই একটি ভিডিওতে দেখতে পারবেন। সর্বশেষ কি হয়, আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। নবাব সিরাজউদ্দৌলার পরবর্তী উত্তরসূরি নবাব সার্জিস আলম, আপনারা নিশ্চয়ই তাকে চেনেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম স্টেক হোল্ডার, নিয়োগদাতা, নিয়োগকর্তা। ডক্টর ইউনূসের সাথে একটা বিরাট সম্পর্ক, মানে একদম কি বলবো, এমন সম্পর্ক ফেভিকলের আঠার মতো। মানে একটা গান আছে না, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, এরকম পিরিতির মতো সম্পর্ক। তো হঠাৎ করে কি এমন হয়ে গেল, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। ফেসবুকে স্ট্যাটাস দেওয়াটা মন্দ কিছু না, এর আগেও তারা সরকারকে বিরোধিতা করে ডক্টর ইউনূসকে প্রশ্নবিদ্ধ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। সেগুলো ছিল লুক দেখানো, মানে সাজানো নাটক মঞ্চায়ন করার জন্য। কিন্তু আজকের যে স্ট্যাটাস ফেসবুকে দিয়েছে এটা যথেষ্ট চাঞ্চল্যকর, কারণ এরা উত্তরপাড়া মানে ক্যান্টনমেন্টকে বিভিন্ন সময় বিতর্কিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। হাসনাত দিয়েছে, সার্জিস দিয়েছে, অনেকেই দিয়েছে যে উত্তরপাড়া চাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে, এই ধরনের কথা বলা হয়েছিল। কিন্তু আজকে হঠাৎ কি হলো, জেনারেল ওয়াকারুজ্জামান মাননীয় সেনাপ্রধান, তাকে প্রশংসার সাগরে ভাসিয়ে দিল সার্জিস আলম। ওয়াই, রিজনটা কি? স্ট্যাটাসটা তো একটু দেখা উচিত, তাই না? কয়েকটা আনপপুলার তথ্য দেয়। 2024 সালের 5 আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদেরকে দেখতে, যেটা সকল উপদেষ্টাদের মোট ডিজিট কম্বাইন্ড হিসাব করলে তার থেকে বেশি হবে। সব থেকে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ প্রতি ব্যক্তি প্রতি সব থেকে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে। আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান। ওয়াও 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 ওয়াও, কি চমৎকার দেখা গেল, ভূতের মুখে রাম ডাক। হ্যাঁ, যে সেনাপ্রধানকে অপসারণ করার জন্য পাগল হয়ে গেছিল, যে সেনাপ্রধানকে অপসারণ করার জন্য রাষ্ট্রপতির উচ্ছেদ করার জন্য বঙ্গভবনের সামনে মার্চ কর্মসূচি ঘোষণা করেছিল এবং পালন করেছে, কিন্তু সফল হতে পারে নাই। যে সেনাপ্রধানকে সকাল থেকে সন্ধ্যা গালমন্দ করে, যে সেনাপ্রধানের নাম শুনলে তাদের মধ্যে এক প্রকার খাউজানি চুলকানি শুরু হয়, হঠাৎ করে কি এমন হয়ে গেল যে সেনাপ্রধানকে চামচামি করতে হবে? অর্থাৎ এতদিন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাপ, এখন সে নতুন বাপ পয়দা করার জন্য কিংবা সেনাপ্রধানকে নতুন বাপ বানানোর জন্য এগুলা ধান্দাবাজি আমরা বুঝি। প্রিয় দর্শক, অনেকের প্রশ্ন আসছে না হঠাৎ করে সার্জিস আলমের এ ধরনের অনুভূতি কিংবা হঠাৎ করে সার্জিস আলমের এ ধরনের প্রতিক্রিয়া? আপনাদের প্রশ্ন তো থাকতে পারে যে কেন, কি কারণে? হ্যাঁ, নির্দিষ্ট কিছু কারণ আছে। কারণ আন্তর্জাতিক বিভিন্ন প্রেশার, গোপালগঞ্জ গণহত্যা এবং
এই যে মাইলস্টোনে যে ট্র্যাজেডি হলো, বিমান বিধ্বস্ত, এটা পুরোপুরি পূর্ব পরিকল্পিত ছিল, যেটার অংশ হিসেবে আজকে আমি আপনাদেরকে দেখাই। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 26টা বোয়িং বিমান কেনার জন্য বাণিজ্য উপদেষ্টা ঘোষণা দিয়েছে, যাতে করে শুল্ক নিয়ে আলোচনা করা যায়। বাংলাদেশের উপর যে 36% শুল্ক নতুন করে আরোপ করা হয়েছে, এখান থেকে মুক্তির জন্য, গার্মেন্টস শিল্পকে বাঁচানোর জন্য বাণিজ্য উপদেষ্টা বলেছে আলাপচারিতার একটা বিষয় থাকবে। কিন্তু উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে একাধিক চুক্তি করেছে, থুতু মারবার কয়, লাথি দিবার কয়, উষ্টা দিবার কয়, ঘুষি দিবার কয়, এত অল্প দিনের ভিতরেই বর্তমান এনসিপির 4 নেতা, আপনার সেনাবাহিনী, র্যাব, পুলিশ, 3 বাহিনী সমন্বয় হয়ে এদের চাঁদাবাজির যেই বিরাট একটা অংশ, এদেরকে গ্রেফতার করে। এতদিন যাবত তারা সারা বাংলাদেশে যেই চাঁদাবাজির একটা সিন্ডিকেট তারা তৈরি করছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের এই সমন্বয়কারীরা, এদের যেই চাঁদাবাজির দৃশ্য সেটা আমরা সবাই দেখছি, কিন্তু একটু অন্যভাবে। কিরকম? সেটি হচ্ছে আপনার যখন নাকি ধরা পড়ছে, তাদেরকে আপনার শিখানো হয়েছে যে তোমরা বিএনপির নাম বলবা, তোমরা আওয়ামী লীগের অমুকের নাম বলবা, তুমুকের নাম বলবা। আবার তার 2-1 দিন পরে কি দেখা গেছে যে ওনাদেরকে আবার ছেড়েও নিয়ে আসছে, জেলখানা, পুলিশের আপনার মানে সবকিছু ভেঙে চুরে তাদেরকে বের করে নিয়ে আসছে। আমরা কিন্তু এই ধরনের ঘটনা বাংলাদেশে 1-2টা না, অনেক দেখছি, অহরহ। তো বর্তমান এই এনসিপি নেতাদের মানে কি এমন হলো যে এখন সাধারণ শিক্ষার্থীরাই বা বাংলাদেশের জনগণই বলতেছে যে এদেরকে থুতু মার, এদেরকে জুতা দেয়া বাইরা, এরা হচ্ছে বৈষম্য বিরোধীর শত্রু, এদেরকে বাঁচিয়ে রাখা যাবে না। আমি মনে করি কি ভাই, এটা শুধু আপনার এই 4 জন বা 5 জনকে গ্রেফতার করে চলবে না, এটার এনসিপির যাদের হাত ধরে গঠিত হয়েছে, একদম মূলত মাস্টার মাইন্ড থেকে শুরু করে আরো যে বাজার আছে, প্রত্যেকটাকে গ্রেফতার করতে হবে। যে আপনার আন্ডারে 100 জন পোলাপান, এখন এই 100 জন পোলাপান নেতৃত্ব দেন আপনি। এখন আমি যদি ওই 100 জনকে গ্রেফতার করি তাহলে কি কাজ হবে? তো গ্রেফতার করতে হবে কাকে? যে নাকি 100 জনকে নেতৃত্ব দেয়, এবং ওই 100 জন পোলাপান যাদের আশকারা পেয়ে, যাদের নেতৃত্বের মাধ্যমে, যাদের নাকি আপনার পুলিশ প্রশাসনের মানে আইনের কোনো তোয়াক্কা করে না, যারা নাকি এই ধরনের আপনার শত শত পোলাপান জন্ম দেয় প্রতিনিয়ত, তাদেরকে ওই মাথাকারদেরকে গ্রেফতার করতে হবে। তাহলেই দেখবেন বাংলাদেশে চাঁদাবাজ, সন্ত্রাসবাদ আর এই রাজাকার পাক বাহিনীরা এরা থাকবে না। বুঝতে পারছেন? তো বর্তমান এই এনসিপির আপনার এতটাই করুণ অবস্থা যে মানে তারা এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারে নাই। তারা তো ওই যে আপনার টিএসসির মোড়ে ত্রাণের টাকা 12 কোটি না 14 কোটি টাকা, ওই টাকা তো মাইরা খাইছেই। যখন নাকি আপনার মাইলস্টোন স্কুলে বিমান আপনার ক্রাশ করে একজন সাংবাদিক সার্জিসকে জিজ্ঞাসছিল যে সার্জিস ভাই ত্রাণের টাকাটা গেল কোথায়? তো যেভাবে সাংবাদিকের উপর চড়াও হয়েছিল রে ভাই, সেটা আমরা সবাই দেখছি, তাই না? তো বর্তমান ভাই বাংলাদেশে এদেরকে ধরেন ঠিক আছে, কিন্তু মাথাকারদেরকেও ধরতে হবে। সার্জিসকে রিমান্ডে নেন, হাসনাতকে রিমান্ডে নেন, নাহিদকে রিমান্ডে নেন, আরো যে হান্নান মান্নান আছে, যে বাজার আছে, এদেরকে রিমান্ডে নেন। বুঝতে পারছেন? তাহলে দেখবেন সমস্ত কিছু স্পষ্ট একদম। এটা মানে সুন্দর একটা সকাল, যেমন আমরা দেখি না ঘুমি থেকে উঠলে, দেখবেন এরকম একটা সুন্দর একটা সকাল বাংলাদেশের মানুষ দেখতে পারবে। আর না হয় কাজ হবে না। এদের রিমাইন্ডে নিছেন, বেশ ভালো কথা। এদেরকে মুরগির ডিম দিয়েন না, এদেরকে রাজা হাঁসের ডিম দেওয়া হোক, তাহলেই এরা বুঝতে পারবে। সর্বশেষ আমার বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটি বক্তব্য যে ভাই, এখন পর্যন্ত সময় আছে, যারা নাকি এনসিপি নেতা কর্মীদের সাথে আছেন, যারা নাকি এনসিপি কে আগামী বাংলাদেশের নেতৃত্ব এবং ক্ষমতায় দেখতে চান, তাদের উদ্দেশ্যে আমার মনে হয় না আর কিছু বলার আছে। এমন হয় বুঝে গেছেন যথেষ্ট, এনাফ, মোর দেন এনাফ। কারণ তারা এখন পর্যন্ত ক্ষমতায় বসেনি। আর যদি ক্ষমতায় বসে আপনার বাসায় ঢুকে চাঁদাবাজি করে যদি না দেন, আপনাকে হুমকি পর্যন্ত দিবে। আমাদের একজন সহকর্মীর চাঁদাবাজির আমরা খবর পেয়েছি, আমরা আরো বক্তব্য পেয়েছি। আমার এইসব আমার নিজের অন্য দলের চাঁদাবাজি যদি কেউ হয়ে থাকে, তাহলে আপনারা তাকে ধরে থানায় দিয়ে আসবেন। আর আমার দলের চাঁদাবাজ যদি হয়ে থাকে, তাকে আগে নিজেরা আপ্যায়ন করবেন, তারপরে থানায় দিয়ে আসবেন। এই 20টা চাঁদাবাজ আমাদের আশেপাশে এখন হচ্ছে, অনেক তেলবাজ জড়ো হয়েছে। এক জায়গায় দাঁড়াবো, পিছন থেকে সেলফি তুলে প্রিয় নেতার সাথে প্রিয় সেলফি, এই সেলফি ব্যাচে চাঁদাবাজি করে আছে না এরকম? এই সেলফি পলিটিক্স বাদ দিতে হবে। আপনারা যারা রাজনীতি করতে চান, আমার কথা হয়তো আপনারা পছন্দ হইতে পারে। একজন সৎ মানুষ যদি আমাকে ঘৃণা করে,
একজন সৎ মানুষের ঘৃণা আর 100 অসৎ মানুষের ভালোবাসার থেকে আমার একজন সৎ মানুষের ঘৃণাটাই বেশি উত্তম। এই সেলফি বক্স থেকে, এই ফুটেজ খুরদের থেকে আমাদের দূরে থাকতে হবে। আপনি দেখবেন অনেক ফুটেজ খুর আছে যাদেরকে কোনো সময় কাজে পাওয়া যাবে না। আজকে প্রোগ্রাম একটা আয়োজন করেন, তাদেরকে ফোন দেন, তাদেরকে পাওয়া যাবে না। তাদের সব নেতার সাথে তাদের ছবি, তারা এই ছবি বাণিজ্যের মধ্যে তারা ব্যস্ত। এই এলাকায় এইসব ছবি বাণিজ্য যারা করে তাদেরকে চিহ্নিত করুন। যারা মন থেকে কাজ করে তারা সেলফি নিয়ে ব্যস্ত থাকে না, তারা এই ছবি নিয়ে ব্যস্ত থাকে না, এই ফুটেজবাজি নিয়ে ব্যস্ত থাকে না। আজকের পর থেকে আপনাদের এই শেরপুরবাসীর মাধ্যমে সারা বাংলাদেশকে বলবো, যারা রাজনীতি করতে চান এই সেলফি পলিটিক্স এগুলো থেকে আপনারা বের হয়ে আসুন। অনেক সময় দেখা যায় আমরা নিজেরাও চিনি না, পাশে আসে রাস্তা দিয়ে হাঁটি সেলফি তুলে আমার নাকি একান্ত কর্মী, প্রিয় নেতার সাথে অন্য ওর সাথে নাকি আমার কমিটি নিয়ে আলোচনা হচ্ছে। এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। মনে আছে আন্দোলনের সময় বলছিলাম, আমাদেরকে যখন হাসিনা বলতো বিকল্প নাকি খুঁজে পাওয়া যায় না, তখন আমরা বলছিলাম আমরাই বিকল্প। আপনার কর্মী না, নেতার পিছনে ঘুরে লাভ নাই, নিজে নেতা হয়ে উঠতে হবে। মনে রাখতে হবে আমাদের দেশে যেটা হয় ধ্রুব সত্য, নেতার ছেলে এসে নেতা হয়, কর্মী সবসময় কর্মী থেকে যায়। প্রিয় ভাইরা, এখানে বেশিরভাগ রয়েছেন তরুণ প্রজন্ম, আমার বয়সী বা আমার থেকে কম, দাড়ি পাকাওয়ালা যা ভাইয়েরা যারা আছেন তাদের অভিজ্ঞতা আছে। আপনাদেরকে অনুরোধ করব, আমাদের যে রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলি, আমরা যদি আগের মতোই নেতা তোমার ভাই নাই, রাজপথ ছাড়ি নাই, পিছন থেকে একটা ধমক দিলে আবার সবাই পালায় চলে যায়, তাহলে এই রাজনীতি নিয়ে আমরা কি করব? এইটা কি নতুন বন্দোবস্ত? আপনার চিন্তা মনে রাখতে হবে, যুগ অনেক পরিবর্তন হয়েছে, মানুষ এগুলো পছন্দ করে না। এই বাইক শোটা মানুষ পছন্দ করে না। জুলাই বিক্রি করে জুলাই যোদ্ধারাই যখন চাঁদাবাজির আখড়া গেড়েছে, জুলাইকে অবলম্বন করে, জুলাইকে বিক্রি করে যখন নানা রকমের ব্যবসার ফন্দি আঁটছে, তখন জুলাইকে বিক্রি করে সরকারের লোকজন, সরকারের মধ্যে থাকা উপদেষ্টা, সরকারি কর্মকর্তা কিংবা সরকারের প্রভাব বিস্তার করা জুলাই আন্দোলনের সৈনিকরা বড় বড় প্রকল্পে হস্তক্ষেপ করবে কিংবা বড় বড় প্রকল্পে আওয়ামী লীগ আমলের মতো বালিশকাণ্ড করবে না, এটা তো হতে পারে না। এবার থলের বিড়াল বের হয়ে আসলো, গণমাধ্যম খবর করে ফেললো যে জুলাই শহীদদের জন্য যে আবাসন প্রকল্প তৈরি হচ্ছে, সেই আবাসন প্রকল্পে 45 গুণ বেশি খরচ ধরা হয়েছে এবং সেটা আজকে একনেকে পাশ হয়ে যাওয়ার কথা রয়েছে, তেমনটাই বলছে গণমাধ্যম। কি ভয়াবহ ব্যাপার! আওয়ামী লীগ আমলে রূপপুরে বালিশ কাণ্ড আমরা দেখেছি। একটা বালিশের দাম 22,000 টাকা দেখানো হয়েছে, সেই কখনো 40,000 টাকা দেখানো হয়েছে। সেই রকম ব্যাপার আমরা শুধুমাত্র আওয়ামী লীগের আমলেই মনে করছিলাম যে আওয়ামী লীগ খারাপ করেছে, আওয়ামী লীগের আমলেই সম্ভব। কিন্তু যারা ভালোর স্বপ্ন দেখিয়ে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছে, তারা যদি জুলাই শহীদদের প্রকল্পেই 45 গুণ খরচের হিসাব দেখিয়ে টাকা লোপাটের বন্দোবস্ত করে, তাহলে কি সেটিকে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলবো? কি হচ্ছে আদতে? এই ব্যবসা থামবে কবে? এই ব্যবসাটা দারুণ একটা ব্যবসা জমে উঠেছে আসলে, সেই ব্যবসার গল্পটাই বলবো এই ভিডিওতে। বলছিলাম জুলাই শহীদদের আবাসন প্রকল্প হচ্ছে, সরকার শহীদদের, আহতদের ফ্ল্যাট দেবে ঢাকা শহরে, সেরকম প্রস্তুতি চলছে। যখন মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের আন্দোলন থেকেই মূলত সরকার পতনের আন্দোলন হলো এবং শেখ হাসিনা সরকার পতন হলো। মুক্তিযোদ্ধাদের কেন কোটা দেওয়া হবে, মুক্তিযোদ্ধাদের কেন সুবিধা দেওয়া হবে, মুক্তিযোদ্ধাদের নাতিপতিরা কেন ভাতা পাবে, এরকম আলোচনা যখন এরকম এই ব্যাপারগুলোর বিরুদ্ধে যখন স্লোগান দেওয়া হলো, মুক্তিযোদ্ধার দুই গালে জুতা মারো তালে তালে এরকম স্লোগানও যখন শোনা গেল, তখন জুলাইকে বিক্রি করে নতুন নতুন প্রকল্প, জুলাইয়ে নতুন করে আবার কোটার প্রকল্প, নানা কিছুই আমরা দেখছি। জুলাই শহীদদের ফ্ল্যাট দেওয়া হচ্ছে, এমনকি আহতদের ফ্ল্যাট দেওয়া হচ্ছে। হতেই পারে, অসুবিধা নেই, শহীদদের যারা জীবন দিয়েছে তাদের একটা করে ফ্ল্যাট দেয়া, তাদের এককালীন 30 লাখ টাকা করে দেয়া, এটা বড় কিছু নয়। এটা সরকার আবেগের জায়গা থেকে, তাদের ত্যাগের জায়গা থেকে এই সিদ্ধান্ত নিতেই পারে। কিন্তু এই সিদ্ধান্তকে কেন্দ্র করে, এই প্রকল্পকে কেন্দ্র করে যদি ব্যবসার ফাঁদ তৈরি করা হয় এবং যারা জুলাইয়ের আবেগ বিক্রি করে খাচ্ছে, তারা যদি সেই ব্যবসার ফাঁদটা, ব্যবসার প্রকল্পটা তৈরি করে, তাহলে আপনি তাকে কি বলবেন? গণমাধ্যম বলছে, শিরোনামটা দেখে নিন, শহীদদের আবাসন প্রকল্পে ব্যয় দেখানো হয়েছে 45 গুণ বেশি।
ভাবা যায় 45 গুণ বেশি, মানে জায়গা ভেদে বিভিন্ন জায়গায় 10 গুণ 20 গুণ, কোনো কোনো ক্ষেত্রে 45 গুণ পর্যন্ত বেশি ব্যয় দেখানো হয়েছে। এই অদ্ভুত কাণ্ড তো ফ্যাসিস্টের কাজ, এটা তো আওয়ামী লীগের কাজ। এই সরকার কেন করবে? এই জুলাই যোদ্ধার মানে যারা জুলাইয়ের স্পিরিটকে নিয়ে সামনে এগোতে চায়, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চায়, যারা নতুন বাংলাদেশ করতে চায়, কখনো কখনো যারা নতুন দেশ চায়, বাংলাদেশ না নতুন দেশ চায়, তারা কেন এরকম করবে? কি হচ্ছে চলুন একটু শুনে দেখি। সম্প্রতি 36 জুলাই নামক একটি আবাসন প্রকল্পের ব্যয় বিশ্লেষণে দুর্নীতির অভিযোগ উঠেছে। শহীদ ও আহতদের পরিবারের জন্য গৃহীত এই প্রকল্পের প্রাথমিক তদন্তে দেখা গেছে প্রকল্পের বিভিন্ন উপাদানে 3 থেকে 45 গুণ বেশি ব্যয় দেখানো হয়েছে, যা সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। কোথাও 3 গুণ, কোথাও 45। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে সমন্বয়কদের বিষয়ে কথা হয়, তাদের বিরুদ্ধে অনেক কথা, বিভিন্ন চাঁদাবাজির বিষয়ে অনেক কথা। দর্শক শ্রোতা, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।